প্রস্তাবিত বাজেট নির্বাচনী ইশতেহারের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য উচ্চাভিলাষী। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। বাজেটে 27 পণ্য খাদ্যশস্যের উপর উৎসে কর কমানোর ঘোষণার প্রভাব নেই বাজারে, এখনো চড়া ভাব কমেনি ভোক্তার ক্ষোভ। শিক্ষা কৃষিতে বরাদ্দ অপ্রতুল বলছে তৃণমূলের মানুষেরা। অর্থনীতিতে চাঙ্গা করা ও দুর্যোগ মোকাবেলায় বড় অঙ্কের বরাদ্দের পরামর্শ বিশ্লেষকদের। 2 লাখ টাকার বিনিময়ে মিলছে বাংলাদেশি এনআইডি। হাতে নাতে ধরা রোহিঙ্গা যুবক, অপরাধে জড়িয়ে পড়ছেন জনপ্রতিনিধিরাও। এবং ঈদ ঘিরে বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট, দাম কিছুটা বেশি বলছেন ক্রেতা। জাল টাকার প্রতারণা ঠেকাতে বাজারে তৎপর পুলিশ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের তিরস্কৃত করা হচ্ছে। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া এমনটা বলেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডি। তারা জানায় 9% উপরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয়। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেটকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 7,97,000 কোটি টাকার বিশাল বাজেটে চ্যালেঞ্জ থাকছে রাজস্ব লক্ষ্যমাত্রা এবং ঘাটতি পূরণের। শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ধারাবাহিকতা মেনে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সিপিডি জানায় 9% উপরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয়। জিডিপি প্রবৃদ্ধি এবং বেসরকারি ও ব্যক্তি খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও পর্যবেক্ষণ দেয় তারা। 2025 অর্থ বছরে সেটা 6.7% হিসাব করা হয়েছে, অথচ 2024 যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল 7.5%, সেটা কিন্তু এখন আমাদের সংশোধিত 2024 বাজেটে সেটা কমিয়ে 5.8 আনা হয়েছে। প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। নতুন সরকার পুরনো বাজেট দিয়েছে বলেও মন্তব্য করেন সিপিডির গবেষকরা। সমালোচনা করেন কালো টাকা সাদা করার নীতির, তবে প্রশংসা করেন কর কাঠামো পরিবর্তনের। কালো টাকা সাদা করার বিষয় ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেটকে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো। দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক, এবং এটা অবশ্যই আওয়ামী লীগের ম্যানিফেস্টো এবং আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, তার যে ধরনের দর্শন নিয়ে সে চলে তার সাথে আমরা মনে করি যে এটা একেবারেই বিপরীতমূলক। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ থেকে পেনশন সহ কিছু বিষয় বাদ দিলে সাধারণ মানুষের জন্য কিছুই থাকে না বলেও জানায় সিপিডি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। $2 বিলিয়ন হবে। এই মুহূর্তে আমাদের রিজার্ভ আছে $18.6 বিলিয়ন। অর্থাৎ এক বছরে আমরা 13 বিলিয়নের বেশি রিজার্ভ বাড়াবো। তো এটা বাড়াতে পারবেন শুধু ক্রলিং পেগের কারণে, আপনি বলেছেন। তো ক্রলিং পেগের কারণে যদি এক বছরে 13 বিলিয়ন বাড়ানো যায়, তাহলে এত দেরিতে কেন ক্রলিং পেগটা করা হলো? ধন্যবাদ। ধন্যবাদ জেবুন্নেসা, আপনার খুব
শুধুমাত্র কলিং পেগের কারণে কিন্তু কেউ বলেনি যে কলিং পেগের কারণে $13 বিলিয়ন বেড়ে যাবে। আপনারা মনে হয় শুনেছেন অতি সম্প্রতি আমাদের সংসদে অফশোর ব্যাংকিং আইনটিও পাশ হয়েছে, যেখানে অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। অফশোর ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি বাংলাদেশ এক্সপেক্ট করছে এবং ইতিমধ্যে বেশ কিছু ব্যাংকের মাধ্যমে অফশোর ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে, ডিপোজিটও খোলা হচ্ছে। এক্সাক্ট অ্যামাউন্ট কত হয়েছে সেটা গতকাল পর্যন্ত আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যথেষ্ট ফরেন কারেন্সি আসছে এবং এর মাধ্যমে আমাদের যারা অনিবাসী বাংলাদেশি আছেন তারাও খুলতে পারবেন, বিদেশিরাও খুলতে পারবেন এবং সেই অফশোর ব্যাংকের অ্যাকাউন্টগুলোর মধ্যে এবং তার যে ইন্টারেস্টগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ শুল্কমুক্ত, সেখানে কোনো ট্যাক্সও নেই। ধন্যবাদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছিল, আমরা সরাসরি সেখানেই ছিলাম। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জিং মনে করছেন সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। বলেন, কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% করারও প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। ব্যাংক এশিয়া উন্নয়ন সমন্বয়ের যৌথ বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানান তিনি। রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যক্ষ কর আহরণে জোর দেয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে শুক্রবার ভার্চুয়ালি আয়োজন করা হয় এ বাজেট প্রতিক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মনে করেন, বাজেটে 6.5% মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। যদি ঘাটতি 4.5%-র বদলে 4% হতো আর বহিস্থ উৎস থেকে আগের পরিমাণ ঋণই পাওয়া যেত, তাহলে দেশের ব্যাংক থেকে 28,000 কোটি টাকা কম ঋণ নেওয়া লাগতো। সামাজিক খাতে বরাদ্দ আশানুরূপ হয়নি বলে দাবি করেন এ অর্থনীতিবিদ। শিক্ষার মান উন্নয়ন ও জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণ করে এ খাতে আরো বাড়তি বরাদ্দ জরুরি বলে মনে করেন তিনি। সুযোগ ছিল এর পুরোটাই বিপন্ন মানুষের জন্য যে খরচ হয় নয়, সরকারি কর্মকর্তাদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ, বিভিন্ন বৃত্তির বরাদ্দও কিন্তু এর মধ্যে জুড়ে গেছে। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে প্রান্তিক নাগরিকদের সুরক্ষার্থে এই অনুপাত বাড়ানো যেত। কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% করারোপ করার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। কয়েক বছর থেকে আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশে টাকা ফেরত আনে না। রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যক্ষ কর আহরণে জোর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। নেট বাড়ানোর বিষয় দেখেন, প্রতিবারে একই জিনিস কিন্তু করা হচ্ছে, যারা দিচ্ছে তাদের উপরে চাপানো হচ্ছে, নতুন করার উপর কোনো ব্যবস্থা করা হচ্ছে না। অর্থনৈতিক স্বস্তিটা, সামষ্টিক অর্থনৈতিক আস্থাটা তৈরি করবার জন্য এর একটা দৃঢ় উল্লেখ থাকা দরকার, বাজেটে কমিটমেন্টটা থাকা দরকার। বৃহস্পতিবার 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে সরকার। এতে অতি দরিদ্র হারে শূন্যের কোঠায় নামিয়ে আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলা সহ 14টি বিষয় প্রাধান্য দেওয়া হয়। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বাজেটে শিক্ষা, গবেষণা ও কৃষি খাতে বরাদ্দ অপ্রতুল বলছেন তৃণমূলের মানুষেরা। অর্থনীতিতে চাঙ্গা করা ও দুর্যোগ মোকাবেলায় বড় অঙ্কের বরাদ্দের পরামর্শ বিশ্লেষকদের। জেলার সহকর্মীদের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত আপন উপর রিপোর্টে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এ স্লোগানে 2024-25 অর্থ বছরের বাজেট দিয়েছে সরকার। অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর থেকে টক অব দ্য কান্ট্রি এ বাজেট। প্রতিক্রিয়া জানিয়েছেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও বিশ্লেষকরা। প্রতিক্রিয়ায় শীর্ষে ছিল দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য সেইভাবে নিয়ন্ত্রণ করে যেন সেদিক তাকিয়ে সেই বিবেচনা করে বাজেটটা ঘোষণা করে। সংসারের খরচ বেশি আছে, কামলাবাড়ির খরচ, সার পাউডার বেশি লাগছে, ওষুধ বেশি লাগছে। বর্তমানে চলমান মুদ্রাস্ফীতি এবং
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের ব্যাপারটা আমরা আসলে এড়িয়ে যেতে পারি না। শিক্ষা গবেষণার বরাদ্দকে অপ্রতুল বলছেন অনেকে। তাদের প্রত্যাশা এ খাতে সরকার আরও বেশি বরাদ্দ রাখবেন। তুলনামূলক চিত্র যদি দেখি তাহলে শিক্ষা খাতে কিন্তু আরেকটু বাড়ানো দরকার, এবং বিশেষ করে গবেষণা খাতে। বাজেটের আকার বাড়লেও কৃষি খাতে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি কারো কারো। আবার কেউ বলছেন সঠিক প্রয়োগ হলে এ বাজেটে স্থিতিশীল রাখা যাবে বাজার। খাদ্যে সহিংসতা অর্জনের জন্য কৃষি খাতে বাজেট বরাদ্দের বিকল্প এই বাজেট যেটা করেছে এটা যদি সঠিকভাবে কৃষকের মাঝে যদি আমরা বন্টন করতে পারি, অবশ্যই এটাকে আমরা সামনে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের আরো উন্নয়ন কতটা হয়েছে কৃষকরা। আমাদের দেশের পর্যটন খাত এখনো বিকশিত হয়নি কাঙ্ক্ষিত রূপে। এজন্য বাজেটে এ খাতে কর বৃদ্ধিকে নেতিবাচক দেখছেন খাত সংশ্লিষ্টরা। কৃষকের প্রস্তাব করা হলে তাহলে এটা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি, এবং আমরা এটাও মনে করি যেখানে ধরেন বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, প্রাকৃতিক দুর্যোগের আঘাত থেকে বাঁচতে দুর্যোগ মোকাবিলায় বড় অঙ্কের বরাদ্দের পরামর্শ বিশ্লেষকদের। দুর্যোগকে আমরা যাতে দুর্যোগের ক্ষতিটা কমিয়ে আনতে পারি এটা আমাদের লক্ষ্য, এবং এজন্য সবসময়ই আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেক বাজেটে কিছু বরাদ্দ থাকা উচিত। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত বাজেট সংশোধনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করা হলেও দেশ জুড়ে বাস্তবতা ভিন্ন। বাজারে এসে রীতিমতো হতাশ হচ্ছেন ভোক্তারা, পড়ছেন বিপাকে। তারা বলছেন সরকারের নিয়ম রক্ষার এই বাজেট তাদের জীবনে কোনোই উপকারে আসছে না। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বাজেট ঘোষণার পরও স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। এখনো চড়া নিত্যপণ্যের বাজার, রীতিমতো হতাশ ভোক্তারা। বিক্রেতারা বলছেন আমদানি পর্যায়ে সিন্ডিকেটের কারণে বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। নগরীর নানা বাজার ঘুরে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকা বেড়ে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। পেঁপে 70, শসা 80, বরবটি 120 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে 230 টাকায় ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। বিক্রেতারা বলছেন সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় মিঠা ও সামুদ্রিক পানির মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকায়। রুই, কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। সাগরের পোয়া মাছ 450 থেকে 500 টাকা ও পাবদা বিক্রি হচ্ছে 500 টাকায়। তবে ব্রয়লার ও সোনালী মুরগি প্রতি কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 190 ও 330 টাকায়। এদিকে বাজেটে কমার কথা বলা হলেও উল্টো চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজারে। সপ্তাহের ব্যবধানে বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও মশলার দাম। একই চিত্র বরিশালের বাজারে। আগুন ঝরছে নিত্যপণ্যের বাজারে। বাজেটের পেশ করার আগেই তো দাম বেড়ে গেছে, তা আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা বেঁচে থাকবো? দ্রব্যমূল্যের দাম কমিয়েছে সরকার, যদি বাস্তবায়ন করতে পারে তাহলে জনসাধারণ যারা গরিব বা যারা নিম্নবিত্ত শ্রেণী যারা আছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা বলতে পারবো দেখা গেছে এর ভিতরে বাজার মধ্যে দেখা গেছে আপনার পেঁয়াজের দামটা বাড়ছে, কেজিতে 3-4 টাকা বাড়ছে পেঁয়াজের দামটা। এবং আদার দাম অনেক বাড়ছে, রসুনের দাম অনেক বাড়ছে। বিশেষ করে যেহেতু আমাদের সামনে ঈদের সময় আসে, এই সময়তে কোরবানির আদাটা তারপর রসুনটা খুব বেশি লাগে, এই জন্য এটার দাম তো অলরেডি 30 টাকা 40 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। অন্যদিকে বাজেটের প্রভাব পড়েনি ভোলার নিত্যপণ্যের বাজারে। ব্যবসায়ীরা এখনো পূর্বের দামে বিক্রি করছেন নিত্যপণ্য। বাজেটের কোনো প্রভাব নেই, ওই বাঙালি মনে করেন যে যতদিন এরকম চলবে এরকম চলছে, এর কোনো প্রভাব নেই। না, সবকিছু দাম যদি একটু কমে আসে তাইলে আপনাদের প্রতি একটু ভালো হয়। বাজেটে যেভাবে মালের দাম কমাইছে, কিন্তু যে আমাদের কাছে তো এখনো সেটা সরবরাহ করা হয়নি। যাই হোক, এখন বাজেট অনুযায়ী আমাদের ওইভাবে আমরা এখন বাজারে বিক্রি করার জন্য চেষ্টা করতেছি। বাজারে এসে ভোক্তারা বলছেন সরকারের নিয়ম রক্ষার বাজেট তাদের কোনো উপকারেই আসবে না। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পিতামাতার ভুয়া নাম ও ভুয়া ঠিকানা বানিয়ে রোহিঙ্গা জাহেদুল্লাহ এসেছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানাতে, আর তাকে এতে সহযোগিতা করেছিলেন এক জনপ্রতিনিধি। সেই রোহিঙ্গাকে নির্বাচন কার্যালয় থেকে হাতে নাতে ধরলেন আরেক জনপ্রতিনিধি। বিশেষ দালাল চক্রের মাধ্যমে 2 লাখ টাকার বিনিময়ে হচ্ছিল এই কাজ। কক্সবাজারের সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট।
সুযোগ পেলেই আশ্রিত জীবন ছাড়তে নানা কায়দা কৌশল করে থাকেন রোহিঙ্গারা, আর এ কাজে জড়িয়ে যাচ্ছে জনপ্রতিনিধিদের নাম। রয়েছে তাদের বিশেষ দালাল চক্র। জাহিদুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে বানিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র। এজন্য ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা ও ভুয়া পিতামাতার পরিচয়। ছবি তুলতে আসলে জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আটক রোহিঙ্গা যুবক জানান 2 লাখ টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ নেয় এক দালাল চক্র। আইডি কার্ড করা 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তুলা ফেলাই আর 1 লাখ টাকা আইডি কার্ড করানোর পর দিব লোগো হই তাহলে 1 লাখ টাকা হিবা আই দিবলাই তাই আর 1 লাখ টাকা নয়। 2017 সালে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা এই রোহিঙ্গা যুবকের বসবাস উখিয়ার কুতুপালংয়ের 7 নম্বর ক্যাম্পে। সৌদি আরবে পাড়ি জমাতে তিনি দালালের মাধ্যমে এনআইডি কার্ড করতে এসেছেন বলে স্বীকার করেন। আইডি কার্ড আমি বিদেশ যাব আইডি কার্ড করতে চাই পাসপোর্ট করে বলা বিদেশ যাব তোর বাসার এঙ্গুডর হ্যাঁ থিওগর বাসার জিয়াত বাসা আছে হ্যাঁ জায়গার নাম আইনা জানি মগর আমি একবার গেলাম জায়গান যাইলে মানে সিনা দিয়ে জমি তুলতে। যে চক্রের মাধ্যমে রোহিঙ্গা যুবক এনআইডি করতে এসেছে সে চক্রের সদস্য স্বয়ং কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলরের সহকারী মফিজ ও দালাল জহুরা। রোহিঙ্গা যুবককে নির্বাচন অফিস থেকে হাতে নাতে ধরার পর যাচাই বাছাইয়ের পর এমন তথ্য দেন আরেক কাউন্সিলর। এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে রোহিঙ্গা চক্র, তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায়। আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা কি ছবি উঠাই ফেলছে যেগুলো আমি জানিও না। আজকে যদি আমি না যাইতাম এই রোহিঙ্গায় ভোটার হয়ে যাইতো। পৌরসভা এলাকায় দালালের উৎপাত বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। দালালদের আপনারা চিহ্নিত করুন এবং দালালদের আইনের আওতায় আনুন। এবং এখানে যে বারবার মফিজের কথা বলা হচ্ছে, মফিজকে আমরা আগেও 2-1 বার ওয়ার্নিং দিয়েছি, আমাদের মেয়র মহোদয়ও তাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে তাকে পৌরসভায় না আসার জন্য। তো বিনীত অনুরোধ করব আপনারাও ওনার ব্যাপারে একটু সজাগ থাকবেন। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বাস করে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তারা। বিষয়টি উদ্বেগের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহাকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির গরুর হাট। হাটের খবরাখবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বাজারে পশু কেনাবেচা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, লালমনিরহাটেও কিন্তু সারা দেশে ন্যায় কোরবানির পশুর হাট জমে উঠেছে এবং এই হাটে কিন্তু 2 ধরনের কথা শোনা যাচ্ছে। ক্রেতারা বলছেন গরুর দাম কিন্তু অনেকটাই বেশি, তবে খামারিরা বলছেন কিন্তু গরুর দাম মোটামুটি কম বলছে ক্রেতারা। আমি লালমনিরহাটের বিভিন্ন হাট ঘুরে দেখেছি, লালমনিরহাটের চাপার হাট, বড়খাতা, দুরাকুটি এবং বড়বাড়ির হাট, এই সবগুলো হাট ঘুরে দেখেছি। হাটে কিন্তু সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের চাপার হাটে। এটি কিন্তু এই উত্তরাঞ্চলের সবচাইতে বড় হাট এবং এই হাটে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে ব্যাপক লোক সমাগম হচ্ছে এবং ঢাকা সহ রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্রেতারা এইখানে তাদের পছন্দের গরু কিন্তু ক্রয় করতে আসছেন এবং এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে যাতে ক্রেতারা তাদের সুবিধাজনকভাবে গরু পছন্দ অনুযায়ী কিনতে পারে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই চাপার হাটের ইজারাদার জামাল হোসেন খোকন, একটু তার সাথে কথা বলতে চাই। আপনারা বাইরে থেকে যে ব্যবসায়ীরা আসছেন এবং ক্রেতারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? এসটিভিকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্নভাবে খামারি এবং ব্যবসায়ীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, যেন জাল টাকা, বিভিন্ন ধরনের মানে দুর্নীতিমুক্ত কোনো ধরনের যেন গ্যামজাম করতে না পারে, সুন্দরভাবে যেন ব্যবসায়ীরা ব্যবসা সুন্দরভাবে করতে পারে, সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটের যে চাপার হাট রয়েছে এই হাটে কিন্তু ইজারাদার সুন্দর ব্যবস্থা রেখেছেন এবং এই হাটের ন্যায় অন্যান্য হাটগুলো কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন। আসলে ভারতীয় গরু যাতে বাজারে না ঢুকে সেই জন্য কিন্তু খামারিরা দাবি তুলেছেন। এই ছিল লালমনিরহাট থেকে গরুর হাটের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে জামাল। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।